তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে দিবা সামনে, তারা অবশ্যই এই চ্যাপ্টারের গুরুত্ব সম্পর্কে কিন্তু জানো। তো এই চ্যাপ্টারটাকে একটা ছোট্ট সাজেশনের মতো করে নিয়ে আসতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং আশা করি এর বাইরে তোমাদের কোনো ইনফরমেশন আসবে না। তো চলো আমরা কিছু সময়ের মধ্যে, অল্প কিছু সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলি। তুমি যদি আমার সাথে রিভিশন দাও, তাহলে এই চ্যাপ্টার রিভিশন দিতে তোমার সময় লাগবে মাত্র 30 মিনিটস, মাত্র 30 মিনিট সময়ের মধ্যে তুমি রিভিশন করে ফেলতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে কি বলছে, চৌম্বক ক্রিয়ার আবিষ্কারক। চৌম্বক ক্রিয়ার আবিষ্কারককে, চৌম্বকের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড। চৌম্বক ক্রিয়ার আবিষ্কারককে বিজ্ঞানী ওয়েরস্টেড। যদিও আসলে বিজ্ঞানীর নামগুলো খুব একটা বেশি আসে না, বাট তারপরে তুমি চাইলে এটা মনে রাখতে পারো যে চৌম্বক ক্রিয়ার আবিষ্কারক কে বলতো, বিজ্ঞানী ওয়েরস্টেড। চৌম্বক ক্রিয়ার আবিষ্কারককে ওয়েরস্টেড। চৌম্বক ক্রিয়ার আবিষ্কারক হচ্ছে কে বলতো, ওয়েরস্টেড। আচ্ছা, এরপরে দেখো খুব সুন্দর একটা কথা বলা আছে যে দুইটি সমান্তরাল পরিবাহী, দুইটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্বে ব্যস্তানুপাতিক। তোমরা এই সূত্রটা সবাই কিন্তু জানো যে ক্রিয়াশীল বল F ইজ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই আর। এখানে কি হচ্ছে দেখো তো, মিউ নটকে আমরা কি বলে থাকি, মিউ নটকে বলে থাকি আমরা হচ্ছে কি বলতো, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের কি বলতো, চৌম্বক ভেদ্যতা। তাহলে মিউ নটটা কি, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আচ্ছা, I1 I2 মানে হচ্ছে, দেখো লেখা আছে যে প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তার মানে দেখো এটা সমানুপাতিক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। এবং পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি বলছো, মধ্যবর্তী দূরত্বের হচ্ছে ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে ব্যাপার স্যাপার ছিল। তাহলে মিউ নটকে, তাহলে F ইজ ইকুয়াল টু কি বলতো, মিউ নট I1 I2 বাই 2 পাই আর। ওকে, এরপর দেখো যে ছকটা দেওয়া আছে, যদি আসলে ছকটা এখন দেওয়ার কথা না, বাট তারপর আমি দিয়ে রেখেছি কারণ এই ছকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি কোনো একটা ছক বলতে চাই, তাহলে হচ্ছে এই ছকটা। তোমরা এটা একটু পরে আমরা পড়বো, জাস্ট পরের দিকে পড়বো, জাস্ট শুরুতে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট আর কি। তো চলো এরপরের পেজে আমরা চলে যাই। ওকে, এরপর দেখো কিছু কথাবার্তা বলা আছে। এটা হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্র সম্পর্কে কথাবার্তা বলা আছে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র থেকে কি কি কথাবার্তা বলা আছে এখানে। দেখো, প্রথমে আমরা যেটা দেখছিলাম যে আমরা জানি যে F ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা। তোমরা এই সূত্রটা কিন্তু সবাই জানো। এই চৌম্বক ক্ষেত্র কি, কিভাবে তৈরি হয় না হয়, সব তোমরা কিন্তু জানো। এগুলো নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না। আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু কি বলতো, কিউ সাইন থিটা। তাহলে এখানে বি বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা চৌম্বক ক্ষেত্রকে বোঝাচ্ছি বি ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই কি বলতো, কিউ সাইন থিটা। এই সূত্রটা আমরা সবাই কিন্তু জানি। সূত্রটা হচ্ছে কি বলতো, F ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা। এখান থেকে তুমি এই যে বি সমান কি লিখতে পারো, এটা লিখতে পারো। ওকে, এরপর এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। এখন চলে আসো চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। তো চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় থেকে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু আমার সাথে দেখে নাও। চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় আর চৌম্বক ক্ষেত্রের বলের দিক, এই দুইটা দিক আমি তোমাদের খুব মুখস্থ করে, সুন্দর করে মুখস্থ করে দিচ্ছি আর কি। তো এই দুটো জিনিস মুখস্থ করা কিভাবে, আমরা খালি জাস্ট এই লাইনটা মনে রাখবো যে ফ্লেমিং এর বক্ষ, জাস্ট এই লাইনটা মনে রাখবা। ফ্লেমিং এর কি বলতো, ফ্লেমিং এর বক্ষ। আচ্ছা, বক্ষ থেকে কি, দেখো ব থেকে আমরা মনে রাখবো হচ্ছে চৌম্বক বলের দিক, ব থেকে আমরা মনে রাখবো হচ্ছে বল, আর খ থেকে মনে রাখবো আমরা, যুক্ত খ থেকে মনে রাখবো হচ্ছে ক্ষেত্র। তাহলে একটা হচ্ছে কি বলতো চৌম্বক বলের দিক, আরেকটাকে আমরা কি বলছি, চৌম্বক ক্ষেত্রের দিক। তো ব থেকে কি বলতো বল, আর ব থেকে খ থেকে যুক্ত খ থেকে কি বলতো ক্ষেত্র। এখন আমরা একটু দেখি যে বল, চৌম্বক ক্ষেত্রের বলের দিকটা কিভাবে নির্ণয় করা যায়। মনে রাখবা বলের দিকটা নির্ণয় করা যায় হচ্ছে জাস্ট এভাবে আমরা মনে রাখবো। দেখো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 1, আর এটা কি বলতো ফ্লেমিং এর ডান হস্ত 2। এই দুটো সূত্রের মাধ্যমে মনে রাখা যায়। একটা হচ্ছে কি বলতো ফ্লেমিং এর প্রথমটা হচ্ছে কি ব থেকে বল, আর দ্রুত খ থেকে আমরা কি মনে রাখবো, ক্ষেত্র। তাহলে বলের দিক, তারপরটা কি বলতো ক্ষেত্রের দিক। তো বলের দিকটা কিভাবে মনে রাখছি আমরা, বলের দিকটা আমরা মনে রাখতে হচ্ছে কিভাবে, বলের দিকটা আমরা মনে রাখছি হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত 1, আর এখানে তোমার ডান হস্ত 2। ওকে, এরপরে কি দেখো, এরপরে চলে আসো। দেখো, আচ্ছা ডান হস্ত তো হয়ে গেছে, মানে ডান হাত শেষ। এখন চলে আসো বাম হাত। তাহলে এখানে কি হবে, ফ্লেমিং এর বাম হস্ত 1, বাম হস্ত 2 হওয়ার কথা ছিল, বাট আসলে এটা হবে না। এখানে হবে তোমার হচ্ছে কি বাম হস্ত, শুধুমাত্র কি হবে, বাম হস্ত। তুমি আরো সুন্দরভাবে মনে রাখতে পারো। দেখো, ব থেকে কি বলতো বক্ষ, ব থেকে বল, আর ব থেকে আমরা কি মনে রাখতে পারি, বাম হস্ত। তাহলে ফ্লেমিং এর
ডান হস্ত নিয়ম 1 আর ডান হস্ত নিয়ম 2, এটা কার কার ক্ষেত্রে? বলের দিক, তারপর হচ্ছে কি বলতো ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রের দিক, বলের দিক, আর তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, বলের দিক তারপর হচ্ছে ক্ষেত্রের দিক। কিভাবে মনে রাখছিলাম? ফ্রেমের ডান হস্ত 1 আর হচ্ছে ডান হস্ত 2। আচ্ছা, এরপর কি বলের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? বাম হস্ত 1। আর এইখানে যে ফাঁকা জায়গাটা দেখবা, যেখানে ফাঁকা থাকে, এই ফাঁকা ফাঁকা জায়গাটা যেখানে ফাঁকা থাকে সেখানে সেখানে কে চলে আসে? যে ম্যাক্সওয়েল চলে আসে, তাই না? ম্যাক্সওয়েল ফাঁকা ফাঁকা জায়গাতে কি মারে বলতো? 4 মারে না? ওভাবে একটু মনে রাখবা। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এখানে অ্যাকচুয়ালি কি হবে? এখানে হবে হচ্ছে ম্যাক্সওয়েলের সে কি কর্ক স্ক্রু সূত্র। ম্যাক্সওয়েলের কি সূত্র? কর্ক স্ক্রু সূত্র। তাহলে হচ্ছে কর্ক স্ক্রু সূত্র। ঠিক আছে, এখানে জাস্ট এভাবে মনে রাখতে পারো। তাহলে মোটামুটি কয়টা হয়ে গেল আমাদের? দেখো, এই জিনিসটা কিন্তু পড়া হয়ে গেল। আমরা যেটা বললাম যে আমাদের টোটাল হচ্ছে বলের দিক ছিল, এটা তোমার হচ্ছে ক্ষেত্রের দিক ছিল, চৌম্বক ক্ষেত্রের দিক। তো বলের দিকটা কিভাবে আমরা মনে রাখলাম? বলের দিকটা আমরা মনে রাখলাম হচ্ছে বলের দিক, তারপর তোমার হচ্ছে ক্ষেত্রের দিক। বলের দিকটা হচ্ছে ডান হস্ত 1, ডান হস্ত 2, বাম হস্ত, এখানে তোমার হচ্ছে কর্ক স্ক্রু সূত্র। আশা করি একদম ইজি। ওকে, এরপর চলে আসো বায়োসাভার্টের সূত্র, বা যেটাকে আমরা বলছি বিজ্ঞানী ল্যাপ্লাস যেটা হচ্ছে দিয়েছিলেন, এটা আমরা ব্যবহার সম্পর্কে একটু দেখি। তো দেখো, বায়োসাভার্টটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। বায়োসাভার্টের মধ্যে দেখো, আমরা যদি আবেশ কথাটা চিন্তা করি, আবেশ, দেখো খেয়াল করো, আবেশ কথা যদি চিন্তা করি, দেখো ব থেকে বায়োসাভার্ট, বায়ট, আর স থেকে স্যাভার্ট, একটা মিল আছে। তো মনে রাখবা, যেখানে যেখানে চৌম্বক আবেশ নির্ণয় করতে প্রকাশ করা হয়, মানে চৌম্বক আবেশ টাইপের কথাবার্তা থাকবে, সেটাই হবে কার জন্য বলতো? সেটাই হবে হচ্ছে বায়োসাভার্টের সূত্র। যেমন কি লেখা আছে? চৌম্বক আবেশ নির্ণয় করতে প্রকাশ করা হয়। এরপরে কি বলছে? বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক আবেশ করতে ব্যবহার করা হয়। অসীম দৈর্ঘ্যের বিদ্যুৎবাহী লম্বা তারের জন্য কোন বিন্দুতে চৌম্বক আবেশ, দেখো যেখানে যেখানে চৌম্বক আবেশ আছে, যেখানে যেখানে আবেশ আছে, আবেশ থেকে আমরা কি পড়বো? আবেশ থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি বলতো? বায়োসাভার্ট। কিভাবে মনে রাখতে পারলাম আমরা? আবেশ, ব থেকে বায়ো, স থেকে তোমাদের স্যাভার্ট, তো বায়োসাভার্ট হয়ে গেল। আচ্ছা, এরপর কি বলছে? দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল এর মাধ্যমে কি করা যায়? নির্ণয় করা যায়। এটা এই পর্যন্ত তোমরা আশা করি পারবা। ওকে, এরপর দেখো পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ারের সূত্র। আচ্ছা, এটা এটা নিয়ে খুব বেশি আমরা কথা বলবো না, জাস্ট একটা জিনিস মনে রাখবা। দেখো, অ্যাম্পিয়ারের সূত্রের ক্ষেত্রে কি বলছে? দীর্ঘ ও সোজা তড়িৎবাহী পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এটা মনে রাখবা। দেখো ভাই, যারা আম্পায়ার হয়, অ্যাম্পিয়ার থেকে মনে রাখবা আম্পায়ার। দেখবে যে আম্পায়াররা খেলার সময় কি করে বলতো? দীর্ঘ অনেকক্ষণ ধরে কি হয়ে থাকে? সোজা হয়ে দাঁড়ায় থাকে। সোজা হয়ে কি হয়ে থাকে বলতো? দাঁড়ায় থাকে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সোজা হয়ে কি থাকে? দাঁড়ায় থাকে। সোজা হয়ে কি থাকে? দাঁড়ায় থাকে। তাহলে সোজা হয়ে দাঁড়ায় থাকে, তাহলে দীর্ঘ ও সোজা যদি কখনো প্রশ্ন আসে, দীর্ঘ ও সোজা এই লাইনটা যদি কখনো প্রশ্ন আসে, তাহলে আমরা কি মারবো? অ্যাম্পিয়ারের সূত্র। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সূত্র। আচ্ছা, এরপর চলে আসো F = কিউ ভিভি সাইন থিটা, এই কথাবার্তা এখানে বলা আছে। এখানে আমরা বুঝতেই পারছি যে থিটার মানটা যদি 0 বা 180 ডিগ্রি হয়, চার্জটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়। তাহলে চার্জটা কি হবে? চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হবে। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে চার্জটা চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হবে। এবং এই ক্ষেত্রে যে বলের যে মানটা, এক্ষেত্রে বলের যে মানটা, সে বলের মানটা কি হবে বলতো? সর্বাধিক হবে। এক্ষেত্রে বলের মানটা কেমন হবে? এক্ষেত্রে বলের মানটা হবে সর্বাধিক। এক্ষেত্রে বলের যে মান, সেই মানটা হবে হচ্ছে সর্বাধিক। বলের যে মানটা, সেটা হবে হচ্ছে সর্বাধিক। তাহলে যখন থিটার মানটা 90 ডিগ্রি, তখন সেক্ষেত্রে মানে তোমার হচ্ছে চার্জের যে মানে তোমার গতি যেটা বা দিকটা, সেটা হচ্ছে কি বলছে? চৌম্বক ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? বলের মানটা কি হবে? সর্বাধিক হবে। বলের মানটা কি হবে? সর্বাধিক হবে। চার্জটি চৌম্বক ক্ষেত্রে যদি সমান্তরালে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে যে বলের মানটা, সেটা হচ্ছে 0, বা সেটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলতো? সর্বনিম্ন। আর যখন তোমার 90 ডিগ্রিতে হবে, তখন সেটা কি হবে? সর্বাধিক হবে। ওকে, এরপর চলে আসো হল ভোল্টেজ। হল ভোল্টেজ থেকে আমরা সবাই জানি সবকিছুই মোটামুটি। VH = BVD ED BI / NTQ, এটা তোমরা কিন্তু জানো। এই সূত্রটা একদমই সহজ এবং অনেক মনেও থাকে। তো VH = কি বলতো? BVD = ED BI / NTQ, তোমরা সবাই কিন্তু জানো। আচ্ছা, এখন আসো এই যে হল ভোল্টেজ কি কি বিষয়ের ক্ষেত্রে নির্ণয় করা যায়? মনে রাখবে, এটা তোমার চার্জের প্রকৃতি নির্ণয়, একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয়, আর অর্ধপরিবাহী, এটা খুব ইম্পর্টেন্ট, অর্ধপরিবাহীর চার্জ বাহকের প্রকৃতি এবং ঘনত্ব নির্ণয় এটা ব্যবহার করা হয়। এটা মনে রাখবে এরকম ভাবে যে চার্জের, দেখো দুইটা বিষয়, একটা হচ্ছে চার্জের প্রকৃতি, আর এটা তোমার হচ্ছে কি চার্জ বাহকের প্রকৃতি। একটা হচ্ছে তোমার চার্জের প্রকৃতি, দেখো প্রথমটা কি? চার্জের প্রকৃতি নির্ণয়, তারপরে কি? চার্জ বাহকের প্রকৃতি নির্ণয়। ঠিক আছে, এই দুটো জিনিস। আর একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয়, এই কয়টা জায়গাতে আমরা কি করতে পারি? এই যে তোমার হল ভোল্টেজ হচ্ছে ব্যবহার করতে পারি। হল ভোল্টেজ রাশিমালা নির্ণয় করা যায় এর মাধ্যমে। হল বিভব একক আয়তনে চার্জের সংখ্যা কেমন হবে? ব্যস্তানুপাতিক হবে। খুব ইম্পর্টেন্ট, হল বিভব একক আয়তনে চার্জের সংখ্যা কেমন হবে বলতো? ব্যস্তানুপাতিক। এই যে তোমার চার্জের যে সংখ্যাটা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে কি বলছে? হল ভোল্টেজটা কি হবে? হল ভোল্টেজ বা বিভবটা কি হবে? একক আয়তনে চার্জের সংখ্যা কি হবে? একক আয়তনে চার্জ সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের বিষয়গুলো ক্লিয়ার। এখন চলে আসো পরবর্তীতে।
এই চ্যাপ্টারের মেইন যে পড়াটা সেটাতে এখন আমরা আসি নাই, সেটাতে আস্তে আস্তে আমরা যাব। আচ্ছা, এরপর দেখো পরবর্তী এখানে কিছু এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেগুলো তোমার হচ্ছে আসলে থিওরি মানে সংখ্যা টাইপের ইনফরমেশন, এগুলো একসাথে করা আছে। বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চৌম্বক ক্ষেত্রের চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য, চৌম্বক ক্ষেত্র এবং জ্যামিতিক দৈর্ঘ্যের যে অনুপাতটা সেটা কত দেওয়া আছে 0.85। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিবা, এগুলো একসাথে করে দিয়ে রাখছি, তুমি এগুলো সুন্দর করে এখান থেকে পড়ে নিতে পারবে আর কি। ওকে, এখন আসো পরবর্তীতে এখানে চলে আস, এখান থেকে আমাদের মেইনলি ঝামেলার পড়া আর কি শুরু। তো চলো আমরা খুব সহজে জিনিসগুলো একটু পড়ে নেই। উত্তম তড়িৎ চৌম্বক। দেখো উত্তম তড়িৎ চৌম্বক মানে কোন একটা কিছু যখন উত্তম হয় তখন তার কয়টা বৈশিষ্ট্য লাগবে, উত্তম তড়িৎ চৌম্বকের কয়টা বৈশিষ্ট্য নরমালি থাকে এটা আমরা একটু দেখি। দেখো এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, উত্তম মানে তো ভালো। তো খেয়াল করবা যারা হচ্ছে ভালো ছেলে হয়, দেখো ভালো ছেলে যারা যারা হচ্ছে মনে করো ভালো ছেলে, আমরা এটা মনে রাখতে পারি ভালো ছেলে দিয়ে। যারা ভালো ছেলে হয় তাদের দেখো তাদের ভেতরে কিন্তু লুপ লুপ বা প্যাচ লুপ বা প্যাচ কেমন হবে, কম হবে। তো যারা হচ্ছে ভালো ছেলে তাদের হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কেমন হবে, কম হবে। তো ভালো ছেলের কি হবে, লুপ বা প্যাচ কি হবে বলতো, কম হবে। আচ্ছা এরপর কি বলছে, আচ্ছা এই যে ভালো যারা ছেলে হয় তাদের উচ্চতম প্রবেশ্যতা, মানে যারা ভালো ভালো ছেলে তারা দেখবা ভালো ছেলেরা কিন্তু সব জায়গায় কিন্তু প্রবেশ করতে পারে, মানে তারা ভালো ছেলে যেহেতু দেখে শুনে ভালো লাগতেছে, তারা সব জায়গায় কি করতে পারে, প্রবেশ করতে পারে। ঠিক আছে, তারা কি করতে পারে, প্রবেশ করতে পারে। কিন্তু ঝামেলাটা এক জায়গাতে হয়, সেটা হচ্ছে মৃদু চুম্বকায়ন মাত্রা। কিন্তু মেয়েরা কিন্তু এই ছেলেগুলো কি পায় না বলতো, গার্লফ্রেন্ড পায় না। কারণ কি, তারা অন্যজনকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারে না, বা অন্যজনকে চুম্বকের মতো কম আকর্ষণ করতে পারে। মানে মেয়েদেরকে কি করতে পারে, কম আকর্ষণ করে, কম আকর্ষণ করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে ভালো ছেলেদের কি হবে, ভালো ছেলেরা তোমার কি করতে পারবে বলতো, সব জায়গায় প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তাদের প্রবেশতা বেশি হবে, তাদের মধ্যে প্যাচ কম হবে। ঠিক আছে, মানে লুপের ক্ষেত্রফল কি হবে, কম হবে। কিন্তু সমস্যা হচ্ছে ভালো ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। মেয়েরা কাকে পছন্দ করে, গাঞ্জাখোর, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে যে ফেন্সিডিল খোর, এসব ছেলেদেরকে পছন্দ করে, তাই না? ভালো ছেলেকে কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, যার কারণে এদের চুম্বকায়ন মাত্রাটা কেমন হয় বলতো, মৃদু হয়। মানে মেয়েদের প্রতি যে চুম্বকের আকর্ষণ যেটাকে আমরা বলি, এটা কম হয়, মৃদু হয়, কম হয়। এটা একটু মনে রাখবা। তাহলে উত্তম তড়িৎ চৌম্বক তিনটা, উত্তম তড়িৎ চৌম্বক তিনটা, একটা তোমার হচ্ছে কি উচ্চতম প্রবেশ্যতা, মৃদু চুম্বকায়ন মাত্রা, আর একটা তোমার কি হিস্টেরেসিস লুপের কম ক্ষেত্রফল। ওকে, এরপর চলে আসো চুম্বকের প্রাবল্য বৃদ্ধি। এটা আমরা সবাই জানি, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়ায় দিতে হবে, আর তোমার হচ্ছে সলিনয়েডের প্যাচ বাড়ায় দিতে হবে। যত বেশি প্যাচ বাড়াবো তত বেশি আমাদের কি হবে, প্রাবল্যটা বাড়বে। আচ্ছা এরপর দেখো স্থায়ী চুম্বকের তিনটা বৈশিষ্ট্য আছে। আমরা একটু আগে কি বললাম, উত্তম তড়িৎ চৌম্বক বললাম। এখন দেখো স্থায়ী চুম্বক। আচ্ছা কোন একটা জিনিস স্থায়ী কখন হবে, যখন তুমি অনেক বেশি কি হবা, মানে কোন একটা জায়গায় তুমি অনেক বেশি সহ্য করে আসছো, সহনশীল হয়ে আসছো, তো সেই জায়গাতে কি হবে, বেশি স্থায়ী হবে তুমি। এই জন্য বলতেছে কি দেখো, উচ্চ সহনশীলতা। নিগ্রহ মানে কি, মানে মানে নিগ্রহ মানে মনে করো যে তুমি অনেক অত্যাচার সহ্য করে আসো, তাহলে সেক্ষেত্রে তুমি কি হবে বলতে, স্থায়ী হবা। উচ্চ ধারণ ক্ষমতা, তুমি সবকিছু ধারণ করে আসো, যাই যা কিছু বলতেছে না কেন চুপচাপ খালি সেটা ধারণ করে আসো চুপচাপ। ঠিক আছে, হিস্টেরেসিস লুপের বেশি ক্ষেত্রফল, মানে সবকিছু বেশি বেশি পরিমাণে থাকবে। তাহলে স্থায়ী হতে হলে তোমার কি করতে হবে, তোমার ধারণ ক্ষমতা বেশি হতে হবে, সহ্য ক্ষমতা বেশি হতে হবে, তারপরে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি হতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি তাহলে মনে রাখতে পারো। ওকে, এখন আমরা চলে আসো আমাদের মেইন ঝামেলাপূর্ণ যে পড়াটা, এটা হচ্ছে এই যে সিরামিক চুম্বক আর হচ্ছে কাঁচা লোহা, এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটু চলে আসি। দেখো সিরামিক চুম্বক থেকে ব্যাপারগুলা মনে রাখাটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য। আমি তোমাদের একদম সহজ করে জিনিসটা একটু বলার চেষ্টা করবো, সবাই একটু খুব ভালো করে দেখবা আর কি। ওকে, এখন চলে আসো এখানে। দেখো সিরামিক চুম্বক টেজ, সবাই একটু লাইনটা আমার সাথে একটু পড়বা। ঠিক আছে, শিরা, মনে রাখবা শিরা ফেরা, শিরা ফেরা। ঠিক আছে, শিরা ফেরা, শিরা ফেরা, শিরা, শিরা থেকে আমরা মনে রাখবো সিরামিক, ফেরা থেকে আমরা মনে রাখবো কি বলতো, ফেরাইট। তাহলে সিরামিক চুম্বক কি নামে পরিচিত, ফেরাইট নামে পরিচিত। সিরামিক চুম্বক কি নামে পরিচিত, ফেরাইট নামে পরিচিত। সিরামিক চুম্বক কি নামে পরিচিত, কি নামে পরিচিত বলতো, ফেরাইট নামে পরিচিত। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার শিরা বা সিরামিক চুম্বক, সিরামিক থেকে আমরা একটা কথা পড়তে পারি সেরা। সিরামিক থেকে আমরা কি পড়তে পারি, সিরামিক থেকে আমরা পড়তে পারি হচ্ছে সেরা। এখন তুমি একটু এইরকম ভাবে পড়ো, তোমার যে বিএফ, ঠিক আছে, তোমার যে বিএফ সে হচ্ছে অনেক সেরা। তাহলে সেরা কে বলতো, তোমার বিএফ, বিএফ কি হচ্ছে সেরা। তাহলে বি থেকে কি মনে রাখবো আমরা, বি থেকে আমরা মনে রাখবো, দেখো বি থেকে আমরা মনে রাখবো হচ্ছে বিই বা বেরিলিয়াম অক্সাইড। আর এফ থেকে আমরা মনে রাখবো হচ্ছে এফ ই অর্থাৎ আয়রন অক্সাইড। তাহলে এই দুটো জিনিস অর্থাৎ সেরা, সেরা থেকে আমরা কি মনে রাখবো, আমার বিএফ হচ্ছে সেরা, বিএফ হচ্ছে সেরা। যদি আমার বিএফ না, তোমার বিএফ আর কি, বিএফটা কি বলতো, সেরা। তাহলে বি থেকে কি মনে রাখবো আমরা, বেরিলিয়াম। আর এফ থেকে আমরা কি মনে রাখবো হচ্ছে এফ ই, মানে হচ্ছে আয়রন, আয়রন অক্সাইড। এটা কি বলতো, বেরিলিয়ামের অক্সাইড, এই দুটো দ্বারা তৈরি হয়েছে। ওকে, এরপরে কি বলতেছে, এই যে দেখো তোমার যে বিএফ সে হচ্ছে, তোমার যে বিএফ সে হচ্ছে বহুল
বহুল প্রচলিত মানে অনেক ফেমাস, বহুল প্রচলিত, ঠিক আছে, বহুল পরিচিত আর কি, বহুল পরিচিত, অনেক বেশি ফেমাস উনি। তো যার কারণে তুমি বহুল পরিচিত ঠিক আছে, কিন্তু তোমাকে কখনো সে ছেড়ে যায় নাই, মানে তোমার সাথে সেই স্থায়ী হয়ে বসবাস করতেছে আর কি। তোমার সাথে কে কি করতেছে বলতো, সেই স্থায়ী হয়ে বসবাস করছে। তাহলে কি বলতো সেরা, তোমার কে সেরা বলো, তোমার বিএফ হচ্ছে সেরা। বি থেকে মনে রাখবো বেরিলিয়াম অক্সাইড, আর এফি থেকে মনে রাখবো হচ্ছে আয়রন অক্সাইড। এটা কে, তার সে হচ্ছে অনেক বহুল পরিচিত, অনেক বেশি ফেমাস, অনেক জনপ্রিয়, ঠিক আছে, কিন্তু সে তোমার জীবনে কি বলতো স্থায়ী। আচ্ছা, এই যে তোমার জীবনে যে সেই স্থায়ী, তার মানে কি তোমার সাথে আর অনেক স্মৃতি আছে। আর তোমার সাথে আর অনেক কি আছে বলতো, স্মৃতি আছে। তোমার সাথে অনেক তার কি আছে, স্মৃতি আছে। তো এটা কি বলছে, কম্পিউটারের স্মৃতির ফিতা এটা ব্যবহার হয়। তোমার সাথে কি আছে, তার বহুল স্মৃতি আছে। যেই স্মৃতিগুলা যেই স্মৃতিগুলো তুমি তোমার জীবনে রেকর্ড করে রাখছো, ঠিক আছে, যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো তুমি কি করে রাখছো, তোমার জীবনে রেকর্ড করে রাখছো। তোমার জীবনে কি করে রাখছো, এগুলো রেকর্ড করে রাখছো, ঠিক আছে, তোমার জীবনে কি করে রাখছো, রেকর্ডারের ফিতা, রেকর্ড করে রাখছো। এবং সময় পাইলেই যখন অন্য কোনো মাইয়াকে পাও, তখন তোমার কি হয়ে যায় বলতো, তখনই তুমি এইগুলা রেডিওর মতো তোমার বাজানো শুরু করে, এই আমার আমার জানিস আমার হচ্ছে ও এ করছে, ও এটা করে দেয়, ও এটা করে দেয়, মানে রেকর্ড, মানে তোমার কি মানে রেডিওর মতো কি করতে শুরু করছো, বাজানো শুরু করছো। তাহলে কি করছো, রেডিওর মতো রেডিওর মতো কি করছো, বাজানো শুরু করছো আর কি। অন্যজনের সামনে কি করো, খালি বিএফ এর কি করো, ভালো ভালো জিনিসগুলো কি করো, প্রশংসা করো, মানে তুলে ধরো, গল্প করো, তাই না? যেটাকে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমার এই বিএফ এই করে দিছে, আমার বিএফ ওই করে দিছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমার এখান থেকে মনে রাখবা। তাহলে সেরা থেকে কি মনে রাখবো, বিএফ, বি থেকে বেরিলিয়াম অক্সাইড, আর এফি থেকে কি মনে রাখবো, আয়রন অক্সাইড। বহুল পরিচিত সে, যার তাও সে আমার জীবনে স্থায়ী। এরপরে কি বলছে, এটা হচ্ছে কি বলতো, স্মৃতি। ওর সাথে আমার অনেক স্মৃতি আছে, স্মৃতিগুলো হচ্ছে রেকর্ড করে রাখছি। রেকর্ডটা যখনই সময় পাই তখন রেডিওর মাধ্যমে কি করে আমরা বাজাই, ঠিক আছে, মানুষজনকে বলে বেড়াই আর কি, এরকম ব্যাপার স্যাপার। তাহলে এই হচ্ছে আমার তোমার হচ্ছে কি বলতো সিরামিক চুম্বকের কাহিনী শেষ। চলে আসো স্টেলয় বা কাঁচা লোহা। স্টেলয় বা কাঁচা লোহা থেকে আমরা জিনিসগুলো একটু দেখি। স্টেলয় বা কাঁচা লোহা, এটা কি বলছে, আয়রন Fe প্লাস 4% সিলিকন, এটাকে আমরা বলি স্টেলয় বা কাঁচা লোহা। এটা তিনটা জায়গায় ব্যবহার হয়। একটা হচ্ছে ট্রান্সফরমারের মজ্জা, টেলিফোনের ডায়াফ্রাম, ডাইনামো। তাহলে ডায়াফ্রাম আর ডাইনামো দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। দেখো স্টেলয় বা কাঁচা লোহা মানে ডাইনামো, ডাইনামো ডায়াফ্রাম, ডা মিল আছে। আর এটা তোমার হচ্ছে মজ্জা, ডাইনামো ডায়াফ্রাম, এটা তোমার কি বলতো মজ্জা, ডাইনামো ডায়াফ্রাম, এটা তোমার হচ্ছে মজ্জা, ডাইনামো ডায়াফ্রাম আর হচ্ছে মজ্জা। ওকে, এরপর চলে আসো কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে আমরা একটু কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখো, খেয়াল করো। কৃত্রিম চুম্বকগুলো জিনিসগুলো মনে রাখা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। প্রথমে আসে হচ্ছে অস্থায়ী চুম্বকের ব্যবহার। অস্থায়ী চুম্বকের প্রথমে এক্সাম্পলগুলো দেখো কোথায় কোথায় ব্যবহার হয়, মনে রাখবা জমাট। অস্থায়ী চুম্বকগুলো কোথায় ব্যবহার হয়, জমাট। জ থেকে তোমার জেনারেট, ম থেকে মোটর, ট থেকে তোমার হচ্ছে ট্রান্সফরমার, জমাট ট্রান্সফরমার। আচ্ছা, এরপরে দেখো ব্যবহারগুলো হয়, তুমি এভাবে মনে রাখতে পারো যে দরজার দরজার পিছে দরজার পিছে বৈদ্যুতিক ক্রেন, বৈদ্যুতিক ক্রেন। দরজার পিছে কে বলতো, বৈদ্যুতিক ক্রেন। দরজা থেকে হচ্ছে দরজার তড়িৎচুম্বক তালা, পিছে থেকে হচ্ছে পিচ, বৈদ্যুতিক থেকে বৈদ্যুতিক ঘন্টা, ক্রেন থেকে আমরা কি মনে রাখবো, ক্রেন। এই তো, তাহলে হচ্ছে অস্থায়ী চুম্বকের ব্যবহারটা আশা করি তোমরা জেনে গেছো। অস্থায়ী চুম্বকের ব্যবহারটা আশা করি তোমরা এভাবে মনে রাখতে পারবো যে দরজার পিছে কি বলতো, বৈদ্যুতিক ক্রেন। দরজার পিছে হচ্ছে কি বলতো, বৈদ্যুতিক ক্রেন। আচ্ছা, কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে আমরা পড়লাম হচ্ছে অস্থায়ী চুম্বক। এখন আমরা পড়বো হচ্ছে স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বকের ক্ষেত্রে স্থায়ী চুম্বকের ক্ষেত্রে আমরা একটু দেখি। স্থায়ী চুম্বকের ক্ষেত্রে খেয়াল করো যে দেখো উচ্চ ধারণ ক্ষমতা থাকবে, উচ্চ নিগ্রহ সহনশীলতা, আর তোমার হিস্টেরিসিসের বেশি ক্ষেত্রফল। আচ্ছা, যেটা একটু আগে আমরা দেখলাম যে স্থায়ী চুম্বকের ক্ষেত্রে কি থাকবে, উচ্চ ধারণ ক্ষমতা থাকবে, উচ্চ নিগ্রহ সহনশীলতা থাকবে, হিস্টেরিসিসের বেশি ক্ষেত্রফল থাকবে, একটু আগে কিন্তু আমরা এটা দেখলাম। ওকে, এরপরে কি বলতেছে খেয়াল করো, এই যে কয়েকটা কথা এখানে লেখা আছে। উচ্চ সহনশীলতা কার থাকবে, দেখো উচ্চ সহনশীলতা কার থাকবে, উচ্চ সহনশীলতা কার থাকবে, সে হচ্ছে অ্যালনিকো। উচ্চ সহনশীলতা হচ্ছে অ্যালনিকো। টেপ রেকর্ডারের ফিতার জন্য কি বলতো, ভিকাবা। এটা আমরা মনে রাখতে পারি এরকম ভাবে, হচ্ছে ভিকারুন্নেসে যারা পড়ে, ভিকারুন্নেসা, তারা কি করে বলতো, সবসময় কি করে, টপ করে। টপ থেকে আমরা মনে রাখবো, টপ রেকর্ড গুলা কই থেকে হয় বলতো, ভিকারুন্নেসা থেকে হয়। টপ রেকর্ড গুলো কই থেকে হয়, ভিকারুন্নেসা থেকে হয়, ঠিক আছে। তাহলে ভিকালয় থেকে আমরা কি মনে রাখবো, টেপ রেকর্ডারের ফিতা। আচ্ছা, লাউড স্পিকার আমি মনে রাখবো, দেখো যে জায়গাটা অনেক বেশি ফাঁকা, ফাঁকা থেকে আমরা মনে রাখবো হচ্ছে ফিকোনাল। ফাঁকা জায়গাগুলোতে কি হয়, অনেক বেশি লাউড হয়, অনেক বেশি, এবার কি হয় বলতো, অনেক বেশি লাউড বা জোরে কথা বলে, যে জায়গাটা অনেক বেশি ফাঁকা সেখানে কথা বলে সে লাউড ভাবে শোনা যায়। তো একটু মনে রাখবা, লাউড স্পিকার সে হচ্ছে ফিকোনাল। তড়িৎ চৌম্বক তড়ি, দেখো তড়িৎ চৌম্বক তড়িটা মনে রাখাটা খুব সহজ। আমরা মনে রাখবো এরকম ভাবে, মাম আর পাম। তড়িৎ চৌম্বক তৈরি করা যায়, তো তড়িতে কোনটা কোনটা ব্যবহার করা হয়, মাম আর পাম, মাম আর পাম। তাহলে মাম থেকে মনে রাখবো হচ্ছে মাম মেটাল, পাম থেকে মনে রাখবো হচ্ছে পাম পার মেটায়, পার মেলয়, ঠিক আছে, পার মেলায়। তড়িৎ চুম্বক তৈরিতে কি, মাম পাম, মাম পাম। মাম থেকে মনে রাখবো হচ্ছে মাম মেটাল, আর পাম থেকে মনে রাখবো হচ্ছে কি বলতো, পার মেলয়। স্থায়ী চুম্বক তৈরি করতে কি দেখো, স্থায়ী জিনিসগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকে, তো টিকোনাল। স্থায়ী চুম্বকটা তৈরি করা যায় কিভাবে, টিকোনাল। স্থায়ী চুম্বকটা অনেক দিন থাকে, সো অনেক দিন টিকে, এই জন্য বলছে কি বলতো, টিকোনাল। ওকে,
তড়িৎ চুম্বক তৈরি করতে আমরা কি ব্যবহার করি? নরম লোহা, এটা হচ্ছে বেশি উপযোগী হয়। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। চলে আসো পরবর্তীতে। আচ্ছা, এরপরে কি বলতেছে, সলিনয়েডের মধ্যে লৌহ, এই যে লাইনগুলো যেগুলো লেখা আছে তোমরা এগুলো পারবা। সলিনয়েডের মধ্যে লৌহ খণ্ড স্থাপন করলে চুম্বকত্ব বৃদ্ধি পাবে। প্রাবল্য আরো বৃদ্ধি করা যায় কিভাবে? তড়িৎ প্রবাহ বাড়িয়ে, সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে। ঠিক আছে, পারম্যালয়, এটা সংকেত কি? Fe প্লাস Ni, স্টেলয় হচ্ছে Fe প্লাস এটা। চৌম্বক প্রবেশতা বেশি হয় তড়িৎ চৌম্বক তৈরিতে এটা ব্যবহার করা হয়, এটা আমরা দেখলাম একটু আগে। খনিজ থেকে উত্তোলনকৃত প্রাকৃতিক চুম্বকের দিকদর্শী ধর্ম থাকায় দিক নির্ণয় কাজে এটা ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সবগুলো লাইন আমি এখানে দিয়ে রাখছি, তোমাদের এর বাইরে কোনো ইনফরমেশন পড়তে হবে না। এখন চলে আসো কুড়ি বিন্দুতে। কুড়ি বিন্দু কি বলতেছে? যে তাপমাত্রায় চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কুড়ি বিন্দু। কুড়ি বিন্দুর আমরা তিনটা মৌলের কুড়ি বিন্দু সম্পর্কে জানবো। একটা হচ্ছে আচ্ছা, যে তিনটা মৌলের আমরা হচ্ছে কুড়ি বিন্দু সম্পর্কে জানবো সেটা কি কি বলতো? একটা হচ্ছে কো, নি, একটা তোমার হচ্ছে ফে। কোনি ফেতে কি কি হয় আমরা জানি। দেখো, কো থেকে কি বলতো? কবাল্ট, নিকেল আর হচ্ছে আয়রন। দেখো, এটা অনেকে কিন্তু ফেকনি দিয়ে মনে রাখে, কলোনি দিয়ে মনে রাখে। এভাবে মুখস্থ করে তোমার যদি কুড়ি বিন্দুগুলো মুখস্থ করাটা টাফ হবে। তোমরা একটু এই লাইনটা মনে রাখবা, কো নি ফে, কো নি ফে, কোবাল্ট, নিকেল, আয়রন। কেন? কারণ হচ্ছে খেয়াল করো, আমি যদি 1 2 3 4 5 6 7 পর্যন্ত গুনি, দেখো শুরুতে কি আছে? 1 আছে। মনে রাখবা শুরুতে কি হবে? 1 হবে। শেষে কি আছে বলতো? 7। মনে রাখবা শেষে কি আছে? 7 আছে। আচ্ছা, শুরুতে যেহেতু 1 আছে, তো 1টা দুইবার দিব আমরা, 7 দিব কয়বার? দুইবার। তাহলে প্রথমে কি হয়ে গেল? প্রথমটা হচ্ছে 1100, পরেরটা কি বলতো? 770। ওকে, এখন দেখো 1 থেকে তুমি এই যতদূর যাও মাঝখানে কি আছে? 4 আছে। দেখো 1 থেকেও সমান দূরত্বে 4 আছে, আবার 7 থেকেও সমান দূরত্বে কি আছে? 4 আছে। তাহলে মাঝখানেটা কি হবে? মাঝখানেটা কি হবে বলতো? 4। কার জন্য 4 হবে? নিকেলের জন্য 4 হবে। তাহলে মনে রাখবো কিভাবে? কো, নি আর ফে। কো, নি আর ফে। প্রথমটা কি বলছি ভাইয়া? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে প্রথমটা 1, লাস্টেরটা 7, মাঝখানটা 1 আর 7 এর মাঝখানে কি থাকে? 4। তো প্রথমটা হচ্ছে মাঝখানটা হচ্ছে 400, প্রথমটা হচ্ছে 1100, 1 থেকে 1100, আর এখানে তোমার 7 থেকে কি বলতো? 770। আশা করি তোমার মনে থাকবে। আচ্ছা, যে তাপমাত্রায় যে ক্রান্তি তাপমাত্রা চুম্বকত্ব সর্বাধিক হবে এটাকে আমরা বলেছি নীল তাপমাত্রা। তোমরা একটা পারবা। চলে আসো প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে। প্যারাচুম্বক পদার্থের এক্সাম্পল গুলো তোমাদের আমি একটু মুখস্থ করাই দেই, দেখো কত ইজি। প্যারাচুম্বক পদার্থের এক্সাম্পল গুলো মনে রাখবো হচ্ছে আন্টি, আন্টি প্লাস তুমি আমার ক্রাশ, তুমি আমার ক্রাশ। আন্টি প্লাস তুমি আমার কি বলতো? ক্রাশ। আন্টি থেকে হচ্ছে অ্যান্টিমনি, প্লা থেকে হচ্ছে প্লাটিনাম, স থেকে তোমার কি বলতো? সোডিয়াম, তুমি থেকে ত থেকে মনে রাখবো তরল অক্সিজেন, ম থেকে মনে রাখবো হচ্ছে ম্যাঙ্গানিজ, আর তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আমার থেকে মনে রাখবো অ্যালুমিনিয়াম, আর ক্রাশ থেকে মনে রাখবো হচ্ছে ক্রোমিয়াম, আর আমার থেকে মনে রাখতে পারো অ্যালুমিনিয়াম আর অ্যামোনিয়াম। দুটো জিনিস তুমি মুখস্থ করতে পারো। সেটা তোমার কাছে থেকে মনে রাখবো ফেকোনিগ্যাড, ফেকোনি গ্যাডোলেনিয়াম। ঠিক আছে, ফেকোনি, ফেকোনি, ঠিক আছে, ফেকোনিজি তুমি একটু মনে রাখতে পারো এরকম ভাবে যে ফেকোনিজি, ফেকোনিজি, জি থেকে কি মনে রাখবো? গ্যাডোলেনিয়াম। কুড়ি বিন্দু পাওয়া যায়। তো ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে আমরা কি পাবো? কুড়ি চুম্বক পাবো। আচ্ছা, ফেরির ক্ষেত্রে কি মনে রাখবো? ফেরি থেকে মনে রাখবো ফেরাইট, ফেরি থেকে মনে রাখবো ফেরাইট। আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে অ্যান্টি, অ্যান্টি ফেরোমেনি, আন্টি না, আসলে এটা তোমার অ্যান্টি হবে। অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ কার কার? ম্যাঙ্গানিজ অক্সাইড, তোমার হচ্ছে কি? ম্যাঙ্গানিজ ফ্লোরাইড। ঠিক আছে, এই দুটো জিনিস একটু ভালো করে পড়ে রাখো। MnO আর তোমার কি বলতো? MnF2, MnO আর তোমার MnF2। সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক হচ্ছে নিওডিমিয়াম বোরন আয়রনের চুম্বক। ঠিক আছে, এটা আমরা জানি। তারপর আয়রন সংকরে 80%-এর বেশি কার্বন স্থায়ী চুম্বকে তৈরি করে। আচ্ছা, বিল ভাই কোনো দরকার নাই, এটা তোমরা পারবা। এগুলো নিয়ে আর আমাদের এগুলো পড়ানোর কিছু নাই, তোমরা এগুলো পড়ে নিতে পারবা, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। চলে আসো, ব্যবহৃত কুণ্ডলীর প্যাচ সংখ্যা এবং ক্ষেত্রফল বৃদ্ধি করে কুণ্ডলীর আমরা কি করতে পারি? চুম্বক ভ্রামক বৃদ্ধি করতে পারি। একটি চুম্বকের মধ্যে একটি বৃহদাকার ছিদ্র করা হলে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন থাকে। এই জিনিসগুলো তোমরা আশা করি পারবা। ওকে, এখন দেখো কি বলছে এখানে। এখানে বলছে যে হিস্টেরিসিস লুপ থেকে জানা যায় কি কি জিনিস জানা যায়। মনে রাখবা গ্র্যাপস, কি কি জানা যায়? গ্র্যাপস বা গ্র্যাস্প, গ্র্যাস্প। ঠিক আছে, গ্র্যাস্প দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা, গ্র্যাস্প মানে কি বলতো? ধারণ করা না, তার মানে ধারণ থেকে আমরা মনে রাখতে পারি গ্র্যাস্প। আর গ্রা থেকে মনে রাখবো হচ্ছে গ্রহিতা, স থেকে মনে রাখবো সহনশীলতা, প থেকে আমরা মনে রাখবো প্রবেশ্যতা। কাঁচা লোহার হিস্টেরিসিস অপচয় ইস্পাতের চাইতে কম, এটা আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এরপর কি বলছে? ট্রান্সফরমারের কোর বা মধ্যে থেকে হাবিজাবি অনেক কিছু তৈরি করা যায়। কপি কলে কাঁচা লোহা ব্যবহার হয়, কাঁচা লোহা, এই জিনিসগুলো তোমরা এগুলো পারবা। আচ্ছা, এখানে এই জিনিসগুলো খুব সুন্দর করে লেখা আছে। পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগোলিক চৌম্বক অক্ষের অন্তর্গত কোন কত?
এটা তোমার এই যে সংখ্যাগত মানগুলা, এগুলো তোমরা কিন্তু নিজেরা খুব ভালো করে পড়ে নিও। এগুলো আমি খুব সুন্দর করে গুছাই দিয়ে রাখছি আর কি, তোমাদের এগুলো আর খুঁজতে হবে না কোথাও কি। আচ্ছা, এরপর কি বলছে, ওই যে আমরা যে তোমার পড়েছিলাম, মনে আছে তোমাদের চুম্বক ক্ষেত্রে যে আমরা প্রাবল্য পড়েছিলাম, তোমার হচ্ছে যে রাজশাহীতে চুম্বক ক্ষেত্রে প্রাবল্য কত, ঢাকার চুম্বকত্ব কত, পৃথিবীর চুম্বকত্ব কত, এই জিনিসগুলো, এই যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো তোমরা একটু একটু সুন্দর করে এখান থেকে দেখে নিবা যে রাজশাহীতে চুম্বক ক্ষেত্রের মান কত 29, ঠিক আছে, রাজশাহীতে কত 29, তারপর হচ্ছে ঢাকার কত, ঢাকার হচ্ছে তোমার 40, তারপর তোমার হচ্ছে পৃথিবীর চুম্বক মিলতে ভূ চুম্বক ক্ষেত্রের কোনো আনুভূমিক প্রাবল্য নাই, চুম্বক বিষুব রেখায় এর মানটা কত 30 থেকে 32, এই জিনিসগুলো তোমাদের বইতে দেওয়া আছে, আমি এগুলোকে গুছায় নিয়ে রাখছি। আচ্ছা, এরপর কি বলছে, ঢাকার বিচ্যুতি কত, বিনতি কত, তোমার তোমার মেরুতে বিনতি কত, আর তোমার ইয়েতে কত, এগুলো সব লেখা আছে এখানে। আচ্ছা, এরপরে দেখো, চলে আসো পরবর্তীতে, সকল যে এখানে যে ইয়াগুলা দেওয়া আছে তোমাদের এই চ্যাপ্টারের যতগুলা হচ্ছে তোমার, যেটাকে আমরা বলছি হচ্ছে একক আর মাত্রা, সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে। সব একক মাত্রাগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিবা। একক মাত্রা আর কি পড়াবো, এক মাত্রা তো নিজেই তোমার মুখস্থ করতে হয়, নিজেই তো পড়তে হয়, ঠিক আছে। এখান থেকে এই এক মাত্রাগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলতেছে, এরপরে কি বলছে, আনুভূমিক ঝুলানো চুম্বক উত্তর দক্ষিণ থাকে কারণ টর্ক। আচ্ছা দেখো, এখানে কি বলছে, আনুভূমিক ভাবে ঝুলানো চুম্বক উত্তর দক্ষিণ বরাবর থাকে কারণ কি বলতো, তিনটা কারণ আছে এখানে। একটা কি বলতো, টর্ক শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে, বলরেখা সমান্তরাল হবে, এই কয়টা কারণে হয়। এরপরে যে মানগুলো দেওয়া আছে, টর্ক ব্যবহৃত হয় কোথায় কোথায় মনে রাখবা, গোমেজ আমরা টর্ক ব্যবহার করতে পারি, গোমেজ। গ থেকে মনে রাখবো গ্যালভানোমিটার, ম থেকে মোটর, আর জ থেকে তোমার কি জেনারেটর। বিচ্যুতি কোণকে সংক্রমণ কোণ বলা হয়ে থাকে, বিচ্যুতি কোণের একটা নাম কি বলতো, সংক্রমণ কোণ। আচ্ছা, ভূচুম্বকের উপাদান তিনটা আমরা জানি, বিচ্যুতি কোণ, বিনতি কোণ আর ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য, এই তিনটা জিনিস। আশা করি খুব ইজি এগুলা। আচ্ছা, এরপর দেখো, কিছু সূত্র দেওয়া আছে, যে সূত্রগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সূত্র আমি বেছে বেছে দিয়ে রাখছি, তোমরা এগুলো একটু পড়তে পারো বা তোমার মুখস্থ রাখতে পারো। এখান থেকে আমাদের লরেন্স বল সম্পর্কে একটু কথাবার্তা জানতে হবে। দেখো, লরেন্স বল আসলে এমন এক ধরনের বল যেটা আসলে কোন একটা, ধরো কোন একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে, ধরো তড়িৎ ক্ষেত্র আছে প্লাস ওই জায়গাতে চৌম্বক ক্ষেত্রও আছে। চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের কারণে কোন একটা আয়নের উপর যে লব্ধি বলটা কাজ করে, এই লব্ধি বলকে আমরা বলি হচ্ছে লরেন্স বল, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের কারণে যে লব্ধি বল কাজ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, লরেন্স বল। লরেন্স বল যেটা, এর দিক, লরেন্স বলের দিক নির্ণয় করা যায় হচ্ছে কি বলতো, লরেন্স বলের দিক নির্ণয় করা যায় ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে, ঠিক আছে। আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো তুমি লরেন্স থেকে মনে রাখতে পারো যে কয়েকদিন আগে কিন্তু অনেক ফেমাস হয়েছে, তাই না, লরেন্স বিষ্ণুই। লরেন্স বিষ্ণুই তোমরা নাম হয়তো বা শুনে থাকবা, ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস মানে দাগি আসামি বলা যায়, তাই না, লরেন্স বিষ্ণুই। তো লরেন্স বিষ্ণুই এর কি আছে, ব আছে না শুরুতে, ব থেকে আমরা মনে রাখবো বাম, ব থেকে মনে রাখবো বাম হস্ত নিয়ম। তা লরেন্স বল এটার তোমার কিভাবে নির্ণয় করা যায় বলতো, কোন নিয়ম অনুযায়ী, এটা হচ্ছে বাম হস্ত নিয়ম অনুযায়ী। লরেন্স বল কিসের মাধ্যমে নির্ণয় করা যায়, বাম হস্ত নিয়ম অনুযায়ী, বাম হস্ত নিয়ম অনুযায়ী, ঠিক আছে। লরেন্স বল কিসের মাধ্যমে, বাম হস্ত নিয়ম, লরেন্স বল কিসের মাধ্যমে, বাম হস্ত নিয়ম। আর বাকি যে জিনিসগুলো সেগুলো আশা করি সব মানে তোমরা জানো, এই জিনিসগুলো কিন্তু আমি এর আগেও বলে ফেলছি, তাই না, এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। ওই যে থিটার মান যদি এখন 180 ডিগ্রি হয় তাহলে কি হবে, এফ এর মানটা কি হবে, 0 হবে। সো দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি আমাদের এখানে কমপ্লিট, আর কিন্তু কিছু নাই, মাত্র 3 পেজ, মাত্র 3টা পেজ পড়লে তোমার এই চ্যাপ্টারে মোটামুটি সবকিছু হয়ে যায়। তাহলে আমরা যদি চৌম্বক ক্ষেত্রে, ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বাকি আছে, সেটা হচ্ছে কি, শুরুতে 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 একটা ছক ছিল ভাইয়া, ওই ছকটা, এই যে ছকটা, এই ছকটা সবকিছু আমি পার্থক্য করে রাখছি, এখন তো বলার কিছু নাই। একটা তোমার ফেরো, প্যারা আর তোমাদের ডায়া, এর মধ্যে সব পার্থক্য করে দেওয়া আছে, সুন্দর করে তুমি এখানে দেখে নিতে পারবা কোনটা বেশি কোনটা কম, সবকিছু কিন্তু করে দেওয়া আছে। মানে শেষ সময়ে পড়ানোর তো কিছু নাই, কি পড়াবো তোমাকে, জাস্ট আমি এই আমরা যে সিরিজটা শুরু করলাম আজকে, পিএফসি যে সিরিজটা, এই সিরিজটার আন্ডারে মোটামুটি তোমার 10-12টা ক্লাস থাকবে, যে ক্লাসগুলো আসলে তোমার এই জিনিসগুলো রিভিশন দেওয়ার জন্য কার্যকরী হবে আর কি। তুমি